ভালো মতো সব কিছু সিদ্ধ হওয়ার জন্য আমাকে আরও একটু জল দিতে হবে, কারণ আলুগুলো একটু কম সিদ্ধ করা রয়েছে আর কি, আরও জল লাগবে। এবার আমি এগুলো ভিজিয়ে দিয়েছি, কুমড়োর বীজগুলো ভিজে ফুলে উঠবে, তারপরে কি করতে হবে দেখাচ্ছি। নমস্কার, আসান কুক ট্যুরে আপনাদের স্বাগত। এখন আমি কুমড়ো বীজ দিয়ে একটা সাবেকি রান্না করছি, যেটা মা করতো, যদিও বাবা মা এখনও কেউই নেই আর কি। তো আমি চালিয়ে যাচ্ছি, খেতে ভীষণই ভালো লাগে আর হারিয়ে যাওয়া রান্না, সাবেকি রান্না। দেখুন কিভাবে করছি। এখন আমি এই কুমড়ো বীজগুলো শুকিয়ে নিয়েছি, এই দিয়ে একটা তরকারি করব, কিভাবে দেখাচ্ছি। প্রথমেই কিন্তু বীজের খোসাগুলো ছাড়িয়ে নেব। এইভাবে অনেকগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, দেখাচ্ছি। কুমড়ো বীজগুলোকে এইভাবে নেব, একদম যেহেতু শুকনো না, একদম সুন্দরভাবে এগুলো কিন্তু ফুলে আসবে। দেখুন এরকম ভাবে সব ফুলে আসবে। এই যে এতগুলো ছাড়িয়ে নিয়েছি, আরো দেখাচ্ছি। মাথার কাছটা ছাড়ালেই সাইডে এগুলো একটু উঁচু উঁচু হয়ে থাকছে, ব্যাস এইখান দিয়ে ফুলে যাচ্ছে, সুন্দর রোল করে ফুলে যাচ্ছে। কিন্তু দেখুন মাথার কাছটা ছাড়াতে হবে আগে, তাহলেই কিন্তু সাইড দিয়ে ভালো ছেড়ে যাবে। এবার আমি এগুলো ভিজিয়ে দিয়েছি, কুমড়োর বীজগুলো ভিজে ফুলে উঠবে, তারপরে কি করতে হবে দেখাচ্ছি। এবার দেখুন এগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, তো ভিজিয়ে এগুলো বের করেছি। আসলে কি হয়, ভিজিয়ে রাখলে না এর গায়েতে, বীজগুলোর গায়ে একটা অ্যাশ কালারের, গ্রে কালারের একটা কোটিন মতো থাকে। এইগুলো আপনি যত ঘষবেন, হাত দিয়ে এরকম ঘষলে কিন্তু উঠে যায়। তো এগুলো না ওঠালেও কোনো অসুবিধা নেই, হ্যাঁ। কারণ কুমড়ো বীজ বুঝবেন কি করে, এটা সাইজ একটু বড় হয় চার মগজ থেকে, হ্যাঁ, একদম চার মগজের মতো, কিন্তু সাইজ বড়। চার মগজের তো ওগুলো তো তরমুজের বীজ, আর এটা হচ্ছে কুমড়ো বীজ। তো সেই জন্য এগুলো কিন্তু এই দেখুন খোসাটা উঠে এসছে, দেখবেন খোসাটা ভাসছে, এই যে এইরকমভাবে ভাসছে, বুঝতে পারছেন কিনা জানি না। এই দেখুন এইভাবে ভাসছে খোসাটা। তো এরকম তুলতেও পারেন বা পুরোপুরি নিয়ে নিতে পারেন, কিন্তু 2-3 ঘন্টা ভিজিয়ে রাখলে এরকম ডললেই কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এবার এটাকে আমি বাটবো, ঠিক আছে। মিক্সিতে দিয়ে দিচ্ছি আমি। আর মিক্সিতে জানি না এগুলো একটু শক্ত, তো বেশি দিন শুকোবেন না, 3-4 দিনে মোটামুটি এগুলো শুকিয়ে যায় কুমড়ো বীজ। হ্যাঁ, নিয়ে নিচ্ছি আমি। আমার কুমড়ো বীজটা বাটা হয়ে গেছে। এবার আমি কি করছি দেখাচ্ছি। এবার এতে আমি 1 চামচ চাল গুঁড়ি নিয়ে নিলাম, মাথা কেটে 1 চামচ, পরিমাণ অনুযায়ী দিতে হবে, যার যেরকম পরিমাণ হবে বীজ বাটা সেই অনুযায়ী দিতে হবে। সামান্য একটু নুন, খুব বেশি নুন দেব না, কারণ এতে রস ঢুকবে। সামান্য একটু হলুদ, একটু এটাকে মেখে নেব। এবার এতে দিচ্ছি সামান্য একটু রোস্টেড জিরে গুঁড়ো, দিচ্ছি সামান্য একটু ধনে গুঁড়ো, আর দিচ্ছি সামান্য একটু আদা বাটা। এবার এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। কড়াতে তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল। একটা বানিয়ে নিয়েছি, হাতে একটু তেল নিয়েছি, সরষের তেল। তারপরে এইটা একটুখানি নিয়ে নিচ্ছি, ছোট ছোট আকারে বানাবো। কেউ ইচ্ছে করলে গোল বানাতে পারেন, আমি চ্যাপটা করে দিচ্ছি।
এইভাবে বানাবো। এরকমভাবে বানিয়ে ভাজবো। ফিরে আস। তেল গরম হয়ে গেছে, এবার এতে এক এক করে ছেড়ে দিচ্ছি। এটা এক পিঠ হয়ে গেছে, এবার এটা উল্টে দিচ্ছি। দেখুন কিরকম বড় বড় হয়ে গেছে। খুব আস্তে করে উল্টাতে হবে, না বলে দিলে না বোঝার উপায় নেই ছানার কোপ্তা না কুমড়ো বীজের কোপ্তা। কুমড়ো বীজের কোপ্তা হচ্ছে। আগে ভেজে নিচ্ছি। ভাজছি, তাহলে ভেতরটাও ভাজা হবে। আবার একটু উল্টে দেবো। একদিকে বেশিক্ষণ রাখবো না, যাতে পুড়ে না যায়, তার জন্য মাঝে মাঝেই কিন্তু উল্টে দেবো। হ্যাঁ, নতুনদের উদ্দেশ্যে বলছি, চাল গুঁড়ির পরিমাণটা কিন্তু একটু যদি বেশি দেওয়া হয়, 2 চামচ মতো, মানে আমার যেরকম ছিল তাতে 2 চামচ মতো দিলে কী হবে, একটু ল্যাতলেতে ব্যাপারটা কম থাকবে। সেক্ষেত্রে কিন্তু অনেকখানি ফ্যাটাতে হবে, ভীষণ বিট করতে হবে এটা। হ্যাঁ, তাহলে এটা হালকা হবে। কিন্তু শুধু কুমড়ো বীজের সাথে, শুধু কুমড়ো বীজ হলে যেরকম হালকা হয় সেরকম হালকাটা হবে না। ইচ্ছা করলে কেউ লঙ্কা গুঁড়ো দিতে পারেন, গুঁড়ো লঙ্কা আর কি, আমি ওগুলো দিলাম না। কেউ ইচ্ছা হলে মিষ্টি দিতে পারেন, আমি সেটাও দিই নাই। ব্যাস হয়ে গেছে, লালচে করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নিচ্ছি। পেঁয়াজটাও আমি ছেড়ে দিয়েছি, ভাজা হোক। বাটি চেয়েছে একটা, লাস্ট একটা দিয়ে দিচ্ছি গোল করে। একটু লালচে হয়েছে, উল্টে দেবো। নিচেটা ভাজা হলে আপনা আপনি এগুলো খুলে যায়। ব্যাস উল্টে দিলাম, সব কটা হোক। আর একবার উল্টে দেবো। হয়ে গেছে এগুলো, মোটামুটি এগুলো কিন্তু হয়ে গেছে। খুব শক্ত করে ভাজার দরকার নেই, খুব প্রচণ্ড ক্রিস্পি দরকার নেই। চালগুড়ি আছে তো, তাহলে কিন্তু রস ঢুকবে না এর মধ্যে। হ্যাঁ, নতুনদের উদ্দেশ্যে বললাম, এগুলো এক একটা টিপস। ব্যাস হয়ে গেছে লাইট ব্রাউন। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার এই পেস্টের বাটিতে আমি 2 চামচ টমেটো পাউডার নিচ্ছি। আপনারা কিন্তু এমনি টমেটো বাটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরে ভাজা গুঁড়ো বা রোস্টেড জিরে পাউডার। হাফ চামচ দিচ্ছি এবার ধনে গুঁড়ো। এটা কিন্তু কাঁচাই, এটা রোস্টেড নয়। এবার এতে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ। এবার এতে জল ঢেলে একটু মিক্সড করে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণ, ততক্ষণ রান্নাটা আমার হোক।
এবার আমি এতে আলু ছেড়ে দিচ্ছি, হাফ বয়েল আলু। আমি তো হাফ সিদ্ধ করে নিই আলু সুগারের জন্য, সবাই জানেন। হাফ বয়েল আলু দিয়ে দিলাম। আপনারা কিন্তু কাঁচা আলুই দেবেন। যাদের ইচ্ছা হবে তারা কিন্তু আলু ছাড়াও এটা করতে পারেন, কারণ আলু ছাড়াও কিন্তু কোপ্তা করা হয়। আলুটা একটু লাল করে ভাজবো, যাতে এতে সিদ্ধর গন্ধটা একদম চলে যায়, ভাজার গন্ধ একটা পাওয়া যায়। আলু লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার এই তেলেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে। এবার দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণেই হিং। নিরামিষ রান্নাতে হিংটা একটু বেশি ভালো লাগে। এবার এতে দিচ্ছি 2টো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা 2 ভাগ করে। এবার দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। একটু নেড়ে নেব। ঝালটা যে যার নিজের টেস্ট অনুযায়ী, ইচ্ছা হলে ঝাল দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে ঝাল দিলে, লঙ্কা দিলে তার গন্ধে একটু টেস্ট অন্যরকম হয়। এবার যে মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম জলে, সেইটা দিয়ে দেবো। ফুলে উঠেছে কীরকম দেখুন, একেবারে গাঢ় হয়ে গেছে, কোনো রকম কিন্তু লিকুইডিটি এর মধ্যে নেই। দেখুন কীরকম হয়েছে, থিকনেসটা কতখানি বেড়ে গেছে দেখুন। বাটিতে যেগুলো লেগে আছে সেগুলো দিয়ে দিচ্ছি এবার। আর এবার একটু ভেজে নেব মশলাটাকে, একটু নেড়ে নেব। এবার হিঙের কিন্তু খুব সুন্দর একটা গন্ধ পাওয়া যাচ্ছে। এবার কুমড়ো বীজ বাটা যে জলটা, সেটা এই মশলা যাতে ভিজিয়ে রেখেছিলাম সেই বাটিতে দিয়ে, বাটিটা ধুয়ে সেই জলটা এবার এতে দিয়ে দিচ্ছি। মিক্সিতে যে জলটা ছিল সেই মিক্সি ধোয়া জল বাটির মধ্যে দিয়ে, বাটিটাও ধুয়ে নিয়ে একসাথে সব জল মিশিয়ে এতে একটু দিয়ে দিচ্ছি। সব শুদ্ধ। এবার মশলাটা একটু কষিয়ে নেব ভালো করে, যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। এবার এতে 1 চামচ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার এতে দিচ্ছি হাফ চামচ মতো চিনি। এটা যার যার নিজের টেস্ট অনুযায়ী করবেন। এবার এতে ভাজা আলুগুলো দিয়ে মশলার সাথে একসাথে কষিয়ে নেব। আবার মশলা থেকে তেল ছেড়ে আসা অবধি একটু নেড়ে যাব। ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। এবার এতে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি ওই কুমড়ো বীজ বাটা জল, মানে জার ক্লিন জলটা, ওটা অনেকটাই ছিল আর কি। তো যেহেতু লেগে থাকছে আর কি মিক্সিতে, সেই জন্য এটা বেশি পরিমাণে আছে, এটা দিয়ে দিলাম। মশলার বাটি বারবার করে ধুয়ে ধুয়ে জল দেওয়াটা হয়েছে, বেশি হয়েছে একটু, আর একটু আমি জল দেব। এবার আমি আর একটু নর্মাল ওয়াটার দিচ্ছি, সাধারণ জল, কারণ কোপ্তাগুলো কিন্তু আমি এতে ছেড়ে তাতে যাতে রস ঢোকে সেরকম করার জন্য ফোটাবো। অনেকে করে কি ওটা শুকনো আর কি রেখে দেয়, উপরে গ্রেভিটা দিয়ে দেয়। আমি সেটা করব না, যার জন্য একটু জলটা বেশি দিলাম। এবার আলুগুলো সিদ্ধ করার জন্য আমি এটা একটু ঢেকে দেবো। আর অনেকেই বা করে আর কি, যে নামানোর একটু আগে 2 মিনিট আগে কোপ্তাগুলো ছেড়ে দিয়ে ফুটিয়ে নেয়। তো আমি সেটাও করি না, আমি একটু প্রথমের দিকে দিয়েই ফোটাবো। ফিরে আসছি 2 মিনিট পর। ঢাকা সরিয়ে এটা দেখছি, এটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি কোপ্তাগুলো ছেড়ে দিচ্ছি, দিয়ে এবার ফুটিয়ে নেব। আমি 5 মিনিট পর ফিরে এলাম। এবার তুলছি, হয়ে গেছে। আঁচ একদম কমিয়ে দিয়েছি। কমিয়ে দিয়ে এবার দিয়ে দিচ্ছি একে একে, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা, ঘি 1/2 টিস্পুন ঘি। কুমড়ো বীজ যেহেতু বাজারে আলাদা করে কিনতে পাওয়া যায় না, তাই কুমড়ো বীজ দিয়ে এটা করলে কোপ্তাগুলো সাইজ একটু ছোট করতে হয়, আর দুর্ধর্ষ খেতে হয়। অবশ্যই করবেন। আমার কুমড়ো বীজের কোপ্তার ডালনা রেডি টু সার্ভ।
আজকের মতো এখানে রাখছি, পরে অন্য কিছু নিয়ে ফিরে আসছি। এই রান্নাটা অবশ্যই একবার বানাবেন, ভীষণই ভালো লাগে এবং সাবেকি রান্না, সব সময় করা যায় না। তো আজকের মতো এখানে রাখছি। নতুন যারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরে অন্য কিছু নিয়ে ফিরে আসছি, ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।